আপু চলো। এই পেখমটা কি গাধা? দৃষ্টি পেছন থেকে পেখমের ওড়না টেনে বলল, তুই কোথায় যাচ্ছিস? আমি যে আইলাইনার লাগাইনি আগে কেন বলিসনি? আপুকে ইলহাম ভাইয়ের সাথে যেতে দে। তুই আমাকে আইলাইনার লাগিয়ে দিয়ে পরে যাবি। পেখম এখন আইলাইনার লাগিয়ে দিতে পারবে না। দৃষ্টি তাকে আইলাইনার লাগিয়ে না দিলে যেতেও দিবে না। ওদের তর্কাতর্কির মাঝে ইলহাম হালকা ধমক লাগিয়ে বলল, কি বাচ্চামো শুরু করেছিস বলতো? পেখম অভিযোগের সুরে বলল, বৃষ্টিই তো এমন করছে। তোরা ঝগড়া কর, সাজগোজ করে যা খুশি মন চায় কর, আমি আপুকে নিয়ে যাচ্ছি। ইলহাম আকৃতি আপুকে নিয়ে চলে গেলে পেখম দু কদম করে দৃষ্টির পিঠে কিল বসালো। আপুর সাথে যেতে না পারার দুঃখে ঠোঁট ফুলিয়ে বলল। তুই আমার সাথে আর জীবনেও কথা বলবি না। দৃষ্টি পেখমকে ধাক্কা দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুই কি এতটাই অবুঝ? হ্যাঁ, আপুর সাথে তুই কেন যাবি? গেলে কি হবে? কি হবে এটাও তোকে বুঝিয়ে দিতে হবে? তোর সামনে কেউ আপুকে পছন্দ করবে? কেন করবে না? আপু কি কম সুন্দর? দৃষ্টি নিজের টুল টেনে ধরল। এমনিতে এর পাকনামির শেষ নেই, আজ একেবারে অবুঝ হয়ে গেছে। আমরা সবাই আকৃতি আপুকে ভালোবাসি, তাই আপু যেমনই হোক আমাদের চোখে অনেক বেশি সুন্দর। কিন্তু মানুষ তো এমন না পেখম। ধুর, তুই ওভার থিঙ্কিং করছিস। ওরা তো আপুকে দেখতেই এসেছে। এমন তো না যে আপুকে ছবিতে দেখেনি। ছবিতে দেখে পছন্দ করেই তো এসেছে। তাই আমার সামনে গেলেও কোনো সমস্যা হবে না। পেখমের কথাও ঠিক। তারপর দৃষ্টি ওকে নিচে যেতে দিবে না। পেখম উঠে দাঁড়িয়ে দৃষ্টির হাত ধরে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আমি তো দুলাভাই দেখতে যাব, সাথে তুইও যাবি। পেখম, না বলছি কিন্তু, আমি যাব না। তুই যাবি, তোর ঘাড় যাবে। আকৃতিকে ছেলেপক্ষের সামনে এনে বসালে ওরা নিজেদের মুখ চাচাই করলো। ছেলের বোন তো বলেই ফেলেছে। তোমাকে ছবিতে আরো ফর্সা লাগছিল। আকৃতি পায়ের নখ নিয়ে ফ্লোর খুঁড়ছে। সে জানতো এমন কিছুই হবে, তার জন্য এসব কথা শোনা নতুন না। আগেও যতগুলো সম্বন্ধ এসেছে ওরাও ঘুরিয়ে ফিরে এই কথাই বলেছে। তাই আকৃতি বিশেষ কষ্ট পেল না। কিন্তু তৌকির মির্জা হাতের মুঠো শক্ত করে নিলেন। ছেলের মা ছেলেকে বলল, তোর কিছু জানার থাকলে জিজ্ঞেস করে নে, বিয়েটা তো তুইই করবি। ছেলে জানালো তার কিছু জিজ্ঞাসা করার নেই। তখনই ধূপধাপ শব্দে দৃষ্টি আর পেখম উপস্থিত হলো। ওদের দেখে নূরজান ফোঁস করে দম ফেলেন। মনে মনে বললেন, এবার মেয়ে দেখা হয়ে গেছে। পাত্র পেখম আর দৃষ্টি দিকে তাকিয়েছে। ছেলে তার দৃষ্টি কাদের উপর বুঝতে পেরে ইলহামের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। ভাগ্য বলো ভাই এখানে নেই। ছেলের বোন ওদের দুজনকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ওরা কি আকৃতির বোন? দৃষ্টির মা চোখের দৃষ্টি নিয়ে মেয়েকে খেয়ে ফেলতে চাচ্ছে। আহাম্মকের বাচ্চা নিচে কেন এসেছে? তিনি শুধু সবার সামনে মেয়ের গালে চর বসিয়ে দিতে পারছেন না। সবার থমথমে মুখের দিকে তাকিয়ে পেখমও ভেবাচাকা খেয়ে গেল। দৃষ্টি আসতে চাচ্ছিল না, সেই জোর করে নিয়ে এসেছে। এখানে এসে কি ওরা সত্যি ভুল করে ফেলেছে? সবার চেহারা তো এই কথাই বলছে। মার আগুন চোখের ভাষা বুঝতে পেরে দৃষ্টি পেখমের হাত খামছে ধরল। ব্যথা পেলেও পেখম মুখ দিয়ে কোনো রকম শব্দ বের করলো না। মনে মনে বলল, ভুল হয়ে গেছে রে, অনেক বড় ভুল। লোকগুলো চলে যাওয়ার পর তাও বাড়ি ফিরেছে। বাড়ির পরিবেশ থমথমে। মেহমান আসার আগে সবার মুখে খুশির যে একটা ঝলক ছিল, মেহমান চলে যাওয়ার পর তা বিষাদের রূপ নিয়েছে। নূরজান চার ছেলেকে নিয়ে বসে আছে। তাও বাবা চাচাদের কাছে না গিয়ে ইলহামকে জিজ্ঞেস করলো। কি নিয়ে আলোচনা চলছে? ইলহাম দাদিদের আলোচনার টপিক জানে, কিন্তু ভাইকে সে বলতে চাচ্ছে না। প্রশ্ন করে উত্তর না পেয়ে তাওফের মেজাজ খারাপ হচ্ছে। জানিস কিছু? আর যাই হোক, ইলহাম ভাইয়ের সাথে মিথ্যে বলতে পারবে না। ইতস্তত সুরে ইলহাম ঘটনাটা চালানো। আপুকে নিচে নিয়ে এলে তখন পুনম দৃষ্টিও এসেছিল। ওরা ওখান থেকে বেরিয়ে গাড়িতে থাকতেই জানিয়েছে পেখমকে ওদের পছন্দ হয়েছে। কথাটা শুনে তাওফের চল শক্ত হয়ে ওঠার সাথে সাথে দুহাত মুঠো বদ্ধ হয়ে এলো। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করলো। ইলহাম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কৈফাতের সুরে বলল, পুনমের কোনো দোষ নেই। ওই ওই বোকা তো এই কথা শুনে কেঁদে কেটে অস্থির হয়ে ফেলেছে। চিন করে তাওফের মাথায় কিছু একটা উঠে গেল। কপালের দুপাশের শিরা ধপধপ করছে। চোখের দৃষ্টিতে ক্রোধ। ইলহাম ভয় পেয়ে গেল। ভাই কি পেখমকেই বকবে? কিরমির করে তাপ উচ্চারণ করলো, পুরমকে এই কথা কে জানিয়েছে? কেউ জানায়নি। মিচুমা দৃষ্টিকে বকছিল কেন ওরা নিচে এসেছে, তখন কথায় কথায় মুখ দিয়ে বেরিয়ে গেছে। তাওফ ইলহামকে কিছুই বলল না। তাওফ ইলহামকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে তকির মির্জা ডাকলেন, তাহব এদিকে আয়। বাবা তাকে ডাকলো। তাপ সেদিকে না গিয়ে সোজা দোতলায় উঠে এলো। পেখম বালিশে মুখ গুজে আবারও নয়নে কেঁদে যাচ্ছে। যার জন্য আকৃতি আপুর খুশি নষ্ট হয়েছে। তার জন্য মেজমা দৃষ্টিকে বকেছে।
সবাই হয়তো তাকেই দোষী ভাবছে। আকৃতি পেখমকে বোঝাতে বোঝাতে ক্লান্ত, তারপরও পেখমের কান্না থামছে না। ওরে বোন রে, আমাকে ওরা পছন্দ করেনি, এই জন্য আমি আরো খুশি হয়েছি। তুই তাহলে কেন কাঁদছিস? পেখম নাকের জলে চোখের চোখে আপুর দিকে তাকালো, ফোফাতে ফোফাতে বলল, আমি জানি তুমিও আমার উপর রাগ করেছো, মুখে মুখে সান্ত্বনা দিচ্ছ আমায়। আকৃতি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, দৃষ্টি আর নিতে পারছে না। এই ছিচকাদুনিকে একটা লাথি দিতে মন চাচ্ছে। এর কান্নার আওয়াজে মাথা ব্যথা উঠে গেছে। আল্লাহর দোহাই পেখম, এইবার অন্তত চুপ কর। ছেলের পরিবারকে কারোরই পছন্দ হয়নি। আপুর বিয়ে এখানে কখনোই হতো না। পেখম কারো কোনো কথা কানে নিচ্ছে না। সে মুখ অন্য পাশে ঘুরিয়ে চোখের পানি দিয়ে বালিশ ভেজাচ্ছে। আকৃতি অসহায় মুখে তাকিয়ে দৃষ্টিকে জিজ্ঞেস করলো। একে কিভাবে শান্ত করব? তখনই দরজায় টোকা পড়ল। দরজার দিকে তাকিয়ে আকৃতি ভাইকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবল, যাক, এবার ভাইকে ভয় পেয়ে হলেও পেখম কান্না থামাবে। তাওফ নিজেকে একদম শান্ত করে ঘরে ঢুকলো। রাগের রেশ মাত্র তার চেহারায় নেই। সহজ গলায় জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? তাওফ ভাইয়ের গলা পেয়ে পেখমের কলিজা কেঁপে উঠল। বাকিরা কেউ কিছু না বললেও তাওফ ভাই একটা থাপ্পড় হলেও দিবে। কি ড্রামা চলছে এখানে? কে কাচ্ছে? দৃষ্টি আগে ভাগে জানিয়ে দিল। আমি আকৃতি আপু, কিন্তু কাঁদছি না। পেখম হুড়মুড়িয়ে উঠে বসে দ্রুত হাতে চোখ মুছতে লাগলো। আকৃতি ঠোঁট টিপে হাসছে। দৃষ্টি বিড়বিড় করে বলল, তোর জন্য তাওফ ভাই ঠিক আছে। তাওফ এমন ভাব করলো যেন সে এতক্ষণ পেখমকে দেখেনি, মাত্রই পেখমকে দেখেছে। পেখমের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এতক্ষণ কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেললো। তাওফ ভাইয়ের সামনে মিথ্যে বলতে হলো। চোখের পাপড়িতে এখনো পানি জমে আছে, গাল ভেজা। টিটটির করে কাপা ঠোঁটে পেখম বলল, কিছুই হয়নি। কথাটা বলার সময় গলা কেঁপে উঠেছে। মোলায়েম দৃষ্টিতে তাওফ মেয়েটাকে দেখছে। অশ্রুসিক্ত চোখ জোড়া তার দিকে তাকাতে চেয়েও ইতস্তত করছে। তাওফ কঠিন হলো না। সব জায়গায় কঠোরতা চলে না। কাঁদছিস কেন তুই? কাঁদছি না। আমার চোখ আছে এবং দুটো চোখই কাজ করে। তো কি কেউ কিছু বলেছে? পেখম নাক টেনে মাথা নাড়িয়ে উহু বলল। তাহলে কেন কাঁদছিস? পেখম কি জবাব দিবে ভেবে পেল না, তাই নীরব থাকলো। তুই কি নিজেকে অপরাধী ভাবছিস পুনম? তোর নিজেকে অপরাধী ভাবার কোনো কারণ নেই। এই মানুষগুলো আকৃতির জন্য সঠিক ছিল না। তুই হচ্ছিস ওদের অজুহাত। তুই না থাকলে অন্য কোনো কারণ দেখিয়ে ওরা পিছিয়ে যেত। আমি জানি আকৃতি কিছুই মনে করেনি। তুই শুধু শুধু নিজেকে দোষী ভেবে কষ্ট পাচ্ছিস। তাও বোনের দিকে তাকিয়ে বলল, এমন ছেলের কাছে আমি আমার বোনের বিয়ে দেব না যে গায়ের রং দিয়ে মানুষ বিচার করে। আমার বোনের মন কতটা সুন্দর এটা শুধু তারাই দেখতে পারবে যাদের কাছে এমন একটা সুন্দর মন আছে। আকৃতির জন্য আমি এরকম সুন্দর মনের একটা ছেলেই খুঁজে আনবো। হিরে খুঁজতে গেলে এক দুটো কয়লা হাতে আসবেই। এর জন্য মন খারাপ করা বা নিজেকে ছোট ভাবার কোনো প্রয়োজন নেই। আকৃতি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হাসলো। এই হাসি তার মন থেকে এসেছে। ভাইয়ের বলা প্রতিটা শব্দ আকৃতা বিশ্বাস করে। পেখমও অবাক চোখে তাওফ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মানুষটা তাকে ভুল না বুঝে উল্টো তার ভুল ভাঙাচ্ছে, তাকে না বকে সান্ত্বনা দিচ্ছে। তাওফ ভাইয়ের এই রূপের সাথে পরিচিত হয়ে ওনার প্রতি পেখমের ভয় আজ অনেকটা কমে গেল। তারপরও নরম করে বলল, তুই কান্না করে সবার মন খারাপ করে দিচ্ছিস। তোর জানা মতে তুই কি কোনো ভুল করেছিস? পেখম দুপাশে মাথা নেড়ে না জানালো। তাওফ দুহাত পাঞ্জাবি পকেটে ঢুকিয়ে বলল, ভুল করিসনি। তাহলে কেন কাঁদছিস? মানুষ তখন কাঁদে যখন সে ভুল করে। ভুল না করে কখনো কাঁদে না। পেখমের কান্না তাওফ ঘরে আসার পরই থেমে গিয়েছিল। আকৃতি পেখমের শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, এবার তাহলে একটু হেসে দেখা। মুখ গোমরা করে থাকলে তোকে তেঁতুল গাছের পেতনি লাগে। পেখম ফোঁস করে হেসে দিল। ওর হাসি দেখে আকৃতির দৃষ্টির মনে স্বস্তি ফিরেছে। মুখে হাসি নিয়ে পেখম তাওফ ভাইয়ের দিকে তাকালো। হিটলার মির্জাকে সে যতটা হৃদয়হীন ভাবে, হিটলার মির্জা আসলে ততটাও হৃদয়হীন না। বিকেলে পেখমদের চলে যাওয়ার কথা থাকলেও সে গেল না। বাড়িতে জানিয়ে দিয়েছে কাল সকালে ফিরবে। বাড়ির গুমট বাঁধা পরিবেশ সহজ হয়ে গেছে। চাচিরা যে যেমন পারছে লোকগুলোর বদনাম করছে। রানী নূরজাহানের পা টিপে দিতে মানুষগুলোকে গালি দিচ্ছে। গোলামের পুতেরা আপারে কি অপছন্দ করব? আমার নিজেরই তো ওই বান্দরের বাচ্চারা একটুও পছন্দ হয় নাই। নিজের চেহারা কোনোদিন আয়নায় দেখছে? আইসে আমার আপার খুদ ধরতে। রানী নিজে নিজে কতক্ষণ গালাগালি করার পর গোপন কথা বলার মতো ফিসফিস করে বলল, দাদি, এই বাড়ির পোলামাইয়াদের বিয়াই মনে হয় কেউ বান মায়েরা থুইছে। নূরজাহান চোখ না খুলে জিজ্ঞেস করলেন,
বান মারা আবার কি জিনিস? শত্রুতা কইরা যুবতী পোলা মায়াগো বিয়া বন্ধ করার লাইগা বান মারে। আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে কাম কইরা ভাত খাই, আমার বিয়ার বান মাইরা থইছে। আপনারা তো কত বড় লোক, আপনাগো শত্রুরও থাকবো বেশি। আপনি অনুমতি দিলে আমাগো গ্রামের কবিরাজ চাচারে কইয়া বড় আপার লাইগা তাবিজ বানাই আনবো। স্পেশাল তাবিজ দিব, 15 দিনেই আপার বিয়ার লাইগা যাইব। ইলহাম কফির মগ হাতে দাদির থেকে একটু দূরে বসতে বসতে বলল। তোমার কবিরাজ চাচা তোমাকে তাবিজ দেয়নি রানী? রানী হতাশ মুখে ছোট ভাইজানের দিকে তাকালো। ইলহামের কফি খাওয়া শেষ। সে একটু এগিয়ে মগটা সামনের টেবিলে রেখে বলল, তোমার বিয়ে হয়েছে? কবিরাজ চাচার তাবিজ তোমার জন্য 15 দিনে বর খুঁজে আনতে পারেনি? রানীর মুখ নিভে যাওয়া দেখে ইলহাম হাসল। রানী মনে মনে ছোট ভাইজানকে খারাপ রকম 2টা গালি দিয়ে বলল, বেশি বুঝে, বিদেশ থেকে পণ্ডিত হইছে, যতই লেখাপড়া করেন আপনি কবিরাজ চাচার থেকে বড় ডাক্তার হয়ে গেছেন না? রানী মুখ মোচড় দিয়ে দাদির পা টিপতে লাগলো। ক্যারাম খেলায় কে জিতে প্রতিযোগিতা চলছে। ইমানই বারবার জিতে যাচ্ছে। ইমানের সাথে পেখম, দৃষ্টি, আকৃতি কেউ পেরে উঠছে না। খেলার মাঝেও পেখম কয়েকবার তাওব ভাইয়ের রুমের দিকে দেখছে। রুমের দরজা মেশানো, তবে তাওব ভাই ভেতরেই আছে সে জানে। যে তাওব ভাই সামনে থাকলে অস্বস্তিতে পেখম জমে যেত, আজ তার চোখ সেই তাওব ভাইকে খুঁজছে। সবে এখানে তাওব ভাইয়ের রুমে কি করে? পেখম আজ পর্যন্ত কোনোদিন তাওব ভাইয়ের রুমে যায়নি। 3 তলায় যখন থাকতো তখন ওই রুমে অনেকবার গিয়েছে। পেখমকে অন্যমনস্ক দেখে দৃষ্টি বলল, আজ তোর মন কোথায় পেখম? খেলায় মন নেই বলেই বারবার হারছিস। পেখমের সত্যি আজ খেলায় মন নেই। তাওব ভাইকে এতদিন সে ভুল বুঝে এসেছে। তাওব ভাই এতটাও খারাপ না, হ্যাঁ একটু বেশিই রাগে। 2 সপ্তাহ পর তাওব কণিকার কাছে ধরা দিয়েছে। কণিকা ওকে হাতের কাছে পেয়ে কতক্ষণ মেরে রাগ মিটিয়ে নিয়েছে। তবে এই পাটকাঠির মার তাওয়াফের চামড়ার উপর দিয়ে লেগে গেছে। তাওয়াফ আজ প্রথমবার আসেনি। এই রুমে আগেও বহুবার এসেছে। ঘন্টার পর ঘন্টা কেটেছে। রুমের দেওয়াল, জানালা, পর্দা এসব দেখে দেখে বিরক্ত সে। কণিকা তাকে নির্দিষ্ট বেডে শুয়ে পড়তে বলল। তাওয়াফ জিজ্ঞেস করল, শোয়া কি জরুরি? বসে হবে না? না, হবে না। এভাবে শুয়ে শুয়ে কথা বলতে নিজেকে রোগী রোগী লাগে। তুই রোগী, আমি তোর বন্ধু হওয়ার আগে তোর ডক্টর, ভুলে গেছিস? তাওয়াফ হতাশ গলায় বলল। আমি বলতে চাইলেও তুই বলতে দিচ্ছিস কোথায়? কণিকা তাওয়াফের কলেজ বা ভার্সিটির বন্ধু না, সে আসলেই তাওয়াফের ডাক্তার। পরিচয়টা প্রথমে পেশেন্ট হিসেবেই হয়েছিল। দীর্ঘ 3 বছরের ডাক্তার রোগীর সম্পর্ক থেকে এই মেয়ে এখন তার মানসিক শান্তির দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। তাকে না পেলে তার বাপকে কল করে কাঠি ভাঙে। শরীর মন সবকিছু রিল্যাক্স কর, বাইরের কোনো রকম চিন্তা ভাবনা মাথায় আনতে দিস না। এখনো তুই ওই স্বপ্ন দেখিস? প্রতি রাতেই দেখি। ঘুমের সমস্যা হয়? স্লিপিং পিল নিতে হয়। রোজ নিস? উপায় কি? না নিলে ঘুম আসে না। রেগুলার স্লিপিং পিল নিলেও তো অন্য সমস্যা দেখা দিবে। নিরামিষ টাইপের আলোচনায় তাওয়াফ বোর হচ্ছে। তুই আমাকে বোর করছিস। কণিকা চোখ পাকিয়ে তাকালো। গালি দিতে গিয়েও নিজেকে সামলে নিল। ঠিক আছে, তোর জন্য বিষয়টাকে ইন্টারেস্টিং বানিয়ে আজ থেকে আমরা তাহলে নতুন সেকশন শুরু করব। নতুন পুরাতন বলে কোনো কিছু আমার উপর অ্যাপ্লাই করা বাদ রেখেছিস? এবার সম্পূর্ণ অন্যরকম একটা প্রসেস ফলো করো। করে দেখ, তোর মনের কোনো আশা অপূর্ণ থাকুক, এটা আমি চাই না। তোকে এবার পার্সোনাল কিছু প্রশ্ন করব, সত্যি সত্যি উত্তর দিবি। তাওয়াফ কপালে ভাঁজ ফেলে জানতে চাইল। আমার পার্সোনাল বলতে কিছু রেখেছিস তুই? কণিকা দাঁত বের করে হাসল, বলল, তারপরও এখন একটু ভেবে বল, তোর জীবনে এমন কেউ কি আছে যার কথা মনে পড়লে তোর মনে মিষ্টি অনুভূতি খেলে যায়? এমন একজন মানুষ যাকে ভেবে তোর মুখে অজান্তে হাসি চলে আসে? ভাবাভাবি ছাড়াই তাওয়াফ স্পষ্ট জানালো। এমন কেউ নেই। কণিকা সিরিয়াস মুখে বলল, সত্য বলবি, কথা দিয়েছিস, ভেবে বল, এমন কেউ নেই? কথায় আছে না, ডাক্তার আর উকিলের কাছে কিছু লুকাতে নেই, লুকালে নিজেরই ক্ষতি। তাই তাওয়াফ মনের বিরুদ্ধে গিয়ে বলল, আছে হয়তো। হয়তো না, কনফার্ম কর আছে। আছে। কণিকার চোখে চমক দেখা গেল। কৌতূহলী গলায় বলল, সে কে, জানতে পারি? না, যতটুকু জানতে পেরেছিস এতে খুশি থাক।
আচ্ছা যা, বলতে হবে না সে কে, তাকে তোর কেন ভালো লাগে? কারণ খুঁজিনি কখনো। কণিকা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল। আনরোমান্টিক শালা। না, ভালো লাগার কথা তাকে জানিয়েছিস? হুম, কেন? জানাতে ইচ্ছে করে না। কণিকা কপাল কুঁচকে অদ্ভুত চোখ করে বলল। এটা কেমন কথা? তুই কিছু ফালতু কথা জানার জন্য আমার সময় নষ্ট করছিস? কণিকা বল মাছের মতো মুখ খুলে নাটুকে ভঙ্গিতে বলল। ফালতু কথা? যাকে ভেবে তোর মুখে হাসি চলে আসে তাকে তুই ফালতু বলছিস? তাকে বলিনি, তোকে বলেছে। কুত্তা। আচ্ছা, সে আশেপাশে থাকলে তোর ভালো লাগে? লাগে। কণিকা, আমার কিন্তু এখন বিরক্ত লাগছে। এত অধৈর্য কেন তুই? এখান থেকে বেরিয়ে তুই কোন কাজে যাবি বল আমাকে। তুই আমাকে সত্যিই বোর করছিস। তাহলে আরেকটু বোর হ। বোর হতে ক্ষতি কি? তোর কাজই মানুষকে বোর করা। তোর থেকে আর কি বা আশা করা যায়? সেই মেয়ে কতটা সময় তোর আশেপাশে থাকে? খুব কম সময়। তুই চাইলে কি আরো বেশি সময় তার সাথে থাকতে পারবি না? সম্ভব না। কেন? চেষ্টা করে দেখ, যদি সম্ভব হয়। তাপ এবার ফার্স্টেড হয়ে বলল। কোনি, আমার সমস্যা কারো কাছাকাছি না থাকা নিয়ে না। আমার সমস্যা রাতে আমার ঘুম হয় না। ঘুমানোর জন্য রোজ আমাকে স্লিপিং পিল নিতে হয়। কারো কাছে থাকলে নিশ্চয়ই আমার এই সমস্যা ঠিক হবে না। আর যদি হয়ও, দিনের বেলা না হয় আমি তার কাছাকাছি থাকলাম, কিন্তু তাকে তো রাতেও আমার সাথে থাকার জন্য নিয়ে আসতে পারবো না। তাওফকে রেগে যেতে দেখেও কণিকা কেয়ার করলো না, উল্টো হাসতে লাগলো। তাওফ উঠে যাচ্ছে। এসব ছাগলামি আর নিতে পারছে না, সম্ভব না। তুই এত তাড়াতাড়ি রেগে যাস কেন? রাগলে তোকে কত কিউট লাগে এটা কি তুই জানিস? একদম টমেটোর মতো লাল হয়ে যাস। চোখের সামনে থেকে সর তুই। আজকে শেষ দিন। আমি আর তোর এক্সপেরিমেন্টের সাবজেক্ট হব না। তুই সাইকিয়াট্রিস্ট না হয়ে রোমান্টিক গল্প উপন্যাস লেখা শুরু কর। আরে বস, উঠছিস কেন? ঠিক আছে, আর মজা করব না, প্রমিস। আমি আর তোর কোনো কথা শুনছি না। তাওয়াফ, প্লিজ, আর মজা করব না, তোর কসম। এই চিংগাম তাকে ছাড়বে না। 3টা বছর ধরে ভুজুং ভাজুং এর নামে তাকে নিয়ে খেলছে। সে যেন কণিকার খেলার কোনো পুতুল হয়ে গেছে। ঘুম না আসা তোর মেইন সমস্যা না। তোর মেইন সমস্যা তুই একই স্বপ্ন গত 5 বছর ধরে দেখে আসছিস। ওই স্বপ্ন দেখার পরে তুই আর ঘুমাতে পারিস না। তোর সেদিন ওই স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যাবে, সেদিনই তুই সুস্থ হয়ে যাবি। তবে চাইলেও তুই স্বপ্ন দেখা বন্ধ করতে পারবি না। তোর শরীর ওই দুর্ঘটনা থেকে মুভ অন করে গেলেও তোর ব্রেন এখনো মুভ অন করেনি। তুই যত ডক্টরই দেখাস, যত মেডিসিনই খাস, কিছুতেই কোনো সমস্যার সমাধান হবে না। কোনো কিছুই দিয়ে তোর ব্রেনকে ডাইভার্ট করতে হবে। তোর মন মস্তিষ্কের মধ্যেও ওই স্মৃতিটা গেঁথে আছে, তাই তুই ওর স্বপ্ন দেখা বন্ধ করতে পারিস না। কিন্তু চেষ্টা করলে ওই স্বপ্নের বদলে অন্য কোনো স্বপ্ন তো দেখতেই পারবি, তাই না? তাওফ মনোযোগ দিয়ে কণিকার কথাগুলো শুনেছে। সে যাওয়ার জন্য উঠে পড়েছিল, কিন্তু এখন আবার বসলো। প্রশ্ন করলো। এমনটা সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে? গাধা এবার লাইন এসেছে। তাওফের জীবনের একাকিত্ব কেটে গেলে ওর অর্ধেক সমস্যা এমনিতেই শেষ হয়ে যাবে। অনেক সময় একাকিত্ব মানুষের জন্য অভিশাপ হয়ে কাজ করে। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা গেলে এই সমস্যা আর এমন কি। কণিকা হেসে বলল। তুই বলেছিস এমন একটা মানুষ আছে যাকে ভেবে তোর মন খুশি হয়, তাকে ভাবতে তোর ভালো লাগে। এখন থেকে ঘুমানোর আগে তুই প্রতিদিন তাকে নিয়ে ভাববি। দেখবি তাকে নিয়ে ভাবতে ভাবতে একদিন সে তোর স্বপ্নে চলে আসবে। সেই দিন আর তুই ওই বিভীষিকাময় স্বপ্নটা দেখে ঘুম থেকে জেগে উঠবি না, বরং প্রিয় মানুষকে নিয়ে মিষ্টি একটা স্বপ্ন দেখে আরো ঘুমোতে চাইবি। সেই স্বপ্নটা বেশ সময় ধরে দেখতে পারিস। কণিকার থেকে ছাড়া পেয়ে তাপ গাড়ির কাছে এলে বাবার কল এলো। গাড়ির দরজা খুলে ভেতরে বসে কল রিসিভ করলো। সে কিছু বলার আগে ওপাশ থেকে তৌকির মির্জা বললেন। কণিকার কাছে গিয়েছিলি? মাত্রই ছাড়া পেলাম। 2 সপ্তাহ কেন যাওনি? বাবা যখন খুব বেশি ভালো মুডে থাকে তখন তাকে তুমি ডাকে। আবার তার কোনো কাজ বাবার মন মতো হলেও
তুমি ডাকে। কণিকার কাছে আসায় বাবা খুশি হয়েছে। এখন কি বাড়ি ফিরবে? না, একটু কাজ আছে। ঠিক আছে, বেশি সময় বাইরে থেকো না, তোমার মা টেনশন করবে। তাও ভাবে সে হয়তো খুব বড় কোনো পুণ্য করেছিল, যার কারণে আল্লাহ তাকে মির্জা সাহেবের ছেলে হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। ছেলের জন্য এরকম বাড়াবাড়ি ভালোবাসা কোনো বাপের মধ্যে দেখেনি সে। মির্জা সাহেব একাই পৃথিবীর সব বাবাদের টক্কর দিতে চান। তাও গাড়ি স্টার্ট করলো। সেদিন রাতেই খালাম্মাকে দেখতে যেতে চেয়েছিল। মাঝপথে ইলহামের মেসেজ পেয়ে ফিরে এসেছে। তারপর আকৃতিকে দেখতে এলো। ব্যস্ততার মধ্যে আর যেতে পারেনি। ফোনে অবশ্য খোঁজ নিয়েছে। তারপরও খালাম্মা নিশ্চয়ই তাকে দেখতে চাচ্ছে। তাফের গাড়ি একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে থামলো। লিফট না থাকায় সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছে। 3 তলা সিঁড়িতে এক লোক তার সাথে ধাক্কা খেলো। তাপ লোকটাকে চিনতে পেরেছে। এই অ্যাপার্টমেন্টের মালিক। লোকটাকে 3 তলায় এসেছিল। 3 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে রেখেছে সে। ভাড়া চাইতে নিশ্চয়ই আসেনি। লোকটা তাকে দেখে ভয় পেয়েছে, বোঝাই যাচ্ছে। সেজন্যই তাড়াহুড়োই নেমে গেল। তাপ চিন্তিত মুখে ডোরবেল চাপলো। ডোরবেলের শব্দ শুনে প্রিয়া ভাবলো বদমাশ লোকটা হয়তো আবার এসেছে। মাথায় জেদ চেপে গেল তার। এই লোকটাকে আজ শিক্ষা দিয়ে ছাড়বো। আমিনা জানেন তার মায়ের মাথা কতটা গরম। রাগের মাথায় লোকটাকে চড়থাপ্পড়ও মেরে বসতে পারে। বাড়িতে 2টে মেয়ে মানুষ, কোনো পুরুষ নেই। এই মুহূর্তে ফ্ল্যাট মালিকের সাথে ঝামেলায় জড়ানো ঠিক হবে না। সবাই জানবে দোষ ওই লোকেরই। তারপরও সবাই ওই লোকের পক্ষ হয়েই কথা বলবে। তা না হলে যে বাসা ছাড়তে হবে। খারাপ মানুষের সাথে লাগার দরকার নেই মা। তুই কল করে তাওয়াবকে আসতে বল, ও এসে সব ঠিক করে দিবে। এই হারামজাদা বুড়ো খাটাসকে আমি একাই সোজা করতে পারবো মা। মা তাকে দরজা খুলতে মানা করলেও প্রিয়া শুনল না। অগ্নিমতি ধারণ করে দরজা খুলে দিয়েই চেঁচিয়ে উঠল। আপনি আবার? সামনে তাওয়াফকে দাঁড়ানো দেখে প্রিয়া থেমে গেল। তাওয়াফ তীক্ষ্ণ অনুসন্ধানী চোখে প্রিয়াকে দেখে নিয়ে জিজ্ঞেস করল, এই লোক কি তোমাদের এখানে এসেছিল? তাওয়াফ ভাইকে দেখে প্রিয়া ঠোঁট কামড়ে কান্না আটকালো। মনে মনে সে ভয় পায়নি এটা বলবে না, কিন্তু মার সামনে ভয় প্রকাশ করেনি। এখন তাওয়াফ ভাইকে দেখে তার মনের সব ভয় কেটে গেল। মনে হলো তার মাথার উপরও কারো হাত আছে। প্রিয়ার জলে টলমলে চোখের দিকে তাকিয়ে তাওয়াফের চেহারা ভাব কঠিন হলো। গলায় কাঠিন্য নিয়ে বলল, এই লোক কি প্রায় এসে তোমাদের বিরক্ত করে? মেয়ের সারা শব্দ না পেয়ে আমেনা গলা উঁচিয়ে ডাকছে, প্রিয়া, কে এসেছে? না করেছি দরজা খুলিস না। এই মেয়ে যদি আমার কথার কোনো দাম দিত। কথা বলছিস না কেন? কে এসেছে? প্রিয়া ভেতরের দিকে তাকিয়ে কান্না গেলে পরিষ্কার ঝরঝরে গলায় বলল, ভাইয়া এসেছে মা। কে? তাওয়াফ? আমেনার চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল। তাওয়াফ এখনো ভেতরে ঢুকছে না। প্রিয়া বলল, ভেতরে আসুন ভাইয়া। তাওয়াফ এক চুলও নড়ল না। কাটকাট মুখে জানতে চাইল, ওই লোক কতদিন ধরে বিরক্ত করছে? প্রিয়া জানে তাওয়াফ ভাই এখন তার উপর রাগ করবে। আগে কেন জানায়নি? তবে সে ছোট ছোট বিষয়গুলো তাওয়াফ ভাইকে জানিয়ে ঝামেলা বাড়াতে চায় না। আমেনার হাঁটুতে ব্যথা। 2 দিন ধরে একেবারে হাঁটতে পারছে না। তারপরেও কোনোভাবে বাইরে চলে এলো। তাওয়াফ এখনো বাইরে দাঁড়িয়ে আছে। দেখে মেয়েকে বকাবকি শুরু করলো। তোর কেমন আক্কেল রে প্রিয়া? ছেলেটাকে এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। ভেতরে আসো বাবা। এই মেয়ের মাথায় গোবর ছাড়া কিছুই নেই। পিয়ার থেকে উত্তর পায়নি তাওয়াফ, তাই খালাম্মার কাছে এগিয়ে গেল। সরাসরি জানতে চাইল, ওই লোক কেন এসেছিল? প্লিজ খালাম্মা, আমার থেকে কিছু লুকাবেন না। আমেনা ফেলফেল চোখে ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। তাওয়াফের মাঝে সে নিজের ছেলেকে দেখতে পায়। একই রকম রাগ, জেদ, টকবকে রক্ত। ধরে আসা গলায় আমেনা বলল, ওই বুড়ো খাটাস আমার মেয়েকে বিয়ে করতে চায় বাবা। অনেক দিন ধরেই জ্বালাচ্ছে। ভেবেছে 2টা মেয়ে মানুষের ঘর। আমাদের আগে পিছে কেউ নেই। খালাম্মা কথা শেষ করার আগেই তাওয়াফ পায়ের কাছে থাকা একটা মোড়া লাথি মেরে দূরে ফেলে দিল। প্রিয়া ভয় পেয়ে আটকে উঠেছে। তাওয়াফের চোখ জোড়া ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলতে লাগলো। গলার রগ ফুলে উঠেছে। দাঁতে দাঁত পিষে চাপা কণ্ঠে জানতে চাইল, আপনি আমায় কাকে কেন জানাননি খালাম্মা? আমি থাকতে একটা দুশ্চরিত্র লোক প্রতিনিয়ত আমার বোনকে বিরক্ত করে গেছে, অথচ আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। এই ব্যর্থতা তো আমারই। আপনারা না বললে আমার জানা উচিত ছিল। প্রিয়া চোখ বেয়ে পানি পড়ছে। আমেনা মেয়েকে বলেছিলেন তাওয়াফকে জানাতে। প্রিয়াই বলেছে সব ছোটখাটো বিষয় ভাইকে জানাতে হবে না মা। তাওয়াফ নিজের উপর রেগে আছে। অস্থির ভঙ্গিমায় ঘর জুড়ে পায়চারি শুরু করলো। তার দায়িত্ব সে সঠিকভাবে পালন করতে পারেনি। বন্ধুকে দেওয়া কথা রাখতে পারেনি। খালামার ছেলে প্রিয়ার ভাই হয়ে উঠতে পারেনি সে। তাওয়াফের রাগ অস্থিরতা দেখে প্রিয়া বলল, আমি আপনাকে জানতাম ভাইয়া।
কবে প্রিয়া, কবে জানাতে? এর থেকে বড় কিছু হয়ে গেলে তখন জানাতে। তবে চিৎকারে প্রিয়া ভয় পেয়ে পিছিয়ে গেছে। আমেনাও শূন্য দৃষ্টিতে ছেলেটাকে দেখছে। তাও নিজেকে শান্ত করতে সময় নিল। বেশ কয়েকবার বড় বড় করে দম নিল। শীতল চোখে প্রিয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমার আর খালাম্মার ব্যাগ গুছিয়ে নাও। তারপর এই কথা প্রিয়া আমেনা কেউই বুঝতে পারেনি। ব্যাগ গুছিয়ে কোথায় যাবে তারা? তাওয়াব ভাই কি তাদের নতুন কোনো বাসায় নিয়ে যাবে? প্রিয়া জিজ্ঞেস করলো। এই বাসা কি ছেড়ে দিব? তুমি কি এখানে আরো থাকতে চাও? প্রিয়া মাথা নেড়ে না বলল। তাহলে যেমনটা বলেছি করো। আমেনা জিজ্ঞেস করলো, এখান থেকে কোথায় যাব বাবা? যেখানে আমি থাকি। তাওয়াফের সোজা উত্তর। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। আমেনা হতবাক চোখে তাওয়াফের মুখের দিকে তাকিয়ে আছে। সে বলল, এটা হয় না বাবা। কেন হয় না? আপনার প্রিয়া, আমার পরিবার, আপনাদের আমি আর একা ছাড়তে পারবো না। অনেক আগে যা করা উচিত ছিল তা এখন করব। আপনারা দুজন আমাদের বাড়িতে আমার সাথে থাকবেন। তাওয়াফ এক কথার মানুষ। সে একবার যা বলে ফেলে শেষ পর্যন্ত সেটাই হয়। তাই এই একরোখা জেদের কাছে বাড়ির মানুষদেরও হার মানতে হয়। নূরজাহান একটা কথা সবসময় বলেন, একেবারে দাদাটার মতো হয়েছিস, তার কিছুই ছাড়িস নে। আল্লাহ না করুক বিয়েরও দাদার মতো 2টা করিস না। তাওয়াফ সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। নূরজাহান খুব বেশি সময় নাতিকে না দেখে থাকতে পারেন না। এই নাতি চোখের সামনে থাকা তার চোখের শান্তি। ছেলের বউকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলের আজ দেখা পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে সে? রানী একটু দূরেই কাজ করছে। মানুষের কথা শোনার জন্য এই মেয়ে সবসময় কান উঁচিয়ে রাখে। তাই তাহমিনা বললেন, ওর যেন কি কাজে গেছে আম্মা? আমার নাতিকে আমি অফিস আদালত করাই না, তারপরও এত কিসের কাজ ওর? সকাল থেকে মুখটাও দেখতে পারলাম না। ছেলে মানুষের কত কাজ থাকে আম্মা। কলিং বেল বাজার শব্দ শুনে তাহমিনা বললেন, ওই যে আপনার নাতি মনে হয় চলে এসেছে। তাহমিনা রানীকে দরজা খুলে দিতে বলল। রানী কাজ ফেলে তাড়াহুড়োয় উঠে গেল। দরজা খুলতে দেরি হলে আবার বড় ভাইজানের মাথা গরম হয়ে যাবে। ছোট ভাইজানকে রানী ভয় পায় না, কিন্তু বড় ভাইজানকে জমের মতো ভয় পায়। বড় ভাইজান ছোট ভাইজানের মতো ভালো মানুষ না, আস্তে একটা খাটাস। রানী দরজা খুলে দিয়ে বড় ভাইজানকে একা দেখলো না, ভাইজানের সাথে আরো দুজন মেয়ে মানুষ। এটা দেখেই রানী তাহমিনাকে ডাকতে লাগলো, আম্মা, ও আম্মা, দেখেন আইসা ভাইজান কি কাম সাইরা আনছে। প্রিয়া এখানে আসতে চাচ্ছিল না। তাওয়াব ভাই তাদের দেখাশোনা ভরণ পোষণ চালায়, এটা সে মেনে নিয়েছে। কিন্তু তাই বলে তারা তাওয়াব ভাইদের বাড়িতে এসে থাকবে এমনটা কোনোদিন ভাবেনি। এবারের মানুষ তাদের লোভী বা সুযোগ সন্ধানী ভাবতে পারে। রানী দরজার সামনে থেকে সরছে না। তাওয়াব ধমক দিয়ে বলল, ভেতরে ঢুকতে দিবে না? সরে দাঁড়া। রানী কালের পুতুলের মতো সরে দাঁড়িয়ে জায়গা করে দিল। আম্মা এখনো আসছে না কেন? আম্মা ছেলে তো বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। তাওয়াব নিচে ভেতরে পা রাখার আগে আমেনার হাত ধরে নরম গলায় বলল, ভেতর আসুন খালাম্মা। ভাইজান শুধু বউই আনেনি, বউয়ের মাকেও নিয়ে এসেছে। এই কাজ ভাইজান কিভাবে করতে পারলো? রানী আবার গলা উঁচিয়ে ডাকলো, ও আম্মা, এদিকে আইয়া দেখা গেলেন না। রানীর ডাকাডাকিতে বিরক্ত হয়ে তাহমিনা দেখতে এসেছিল কি এমন হয়েছে। সারের মতো কেন চেঁচাচ্ছে? তাওয়াফের সাথে মানুষ দুজনকে দেখে তাহমিনা চিনতে 1 সেকেন্ড সময়ও লাগলো না। তিনি চোখে মুখে উচ্ছ্বসিত খুশি নিয়ে ছুটে এলেন। কাদেরকে নিয়ে এসেছিস তুই তাওয়াফ? তোরা এসেছিস, আমাকে আগে কেন জানাসনি? আপা, কতদিন পরে দেখি আপনাকে। রানী চোখ মুখের অদ্ভুত ভঙ্গি করে তাকিয়ে দেখছে, বিড়বিড় করে বলল, আম্মা দেখি ছেলের বউ শাশুড়িরে দেখা খুশি হইছে। আমেনার হাঁটতে কষ্ট হচ্ছে। বুঝতে পেরে তাহমিনা এক হাতে তাকে ধরল। প্রিয়ার দিকে তাকিয়ে স্নেহের কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছো কেন মা, ভিতরে এসো। রানী কিছু বুঝতে পারছে না এ বাড়িতে কি হচ্ছে এসব। এই মেয়ে মহিলা দুজনকে আত্মীয় হলে আগে কখনো কেন দেখেনি। নূরজাহান ওদের দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলেন না। তিনি ওদের জন্য ঘর ঠিক করতে ব্যস্ত হয়ে উঠলেন। তাওয়াব দাদিকে জানালো, খালাম্মার হাঁটুতে সমস্যা, শির উঠতে পারে না, নিচে ঘর ঠিক করো। মানুষগুলো তাদের এত বেশি গুরুত্ব দিচ্ছে দেখেও প্রিয়ার ভালো লাগছে না। আমেনা অবশ্য নিজের কথা ভাবছে না, মেয়ের সুরক্ষাই তার কাছে মুখ্য বিষয়। তাওয়াব খালাম্মাকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে রানীকে আদেশ করলো, আমার রুমের পাশে খালি রুমটা এক্ষুনি তৈরি করে দিয়ে আয়। নতুন চাদর, নতুন বালিশ কভার, পর্দাগুলো নামিয়ে ফেল। জি ভাইজান। রুমে যেন একটু ধুলাবালি না থাকে। জি ভাইজান। রানী তাওয়াফের আদেশ মতো কাজগুলো করে ফিরে আসা পর্যন্ত এখানে বসে নূরজাহান আমিনার সাথে কথা বলছেন। প্রিয়াকে চুপচাপ দেখে তাওয়াব জিজ্ঞেস করলো,
এখানে থাকতে আপত্তি আছে? প্রিয়া বড় করে দম ফেলে বলল। আপত্তি থাকলেও কি আপনি শুনবেন? আমাকে ভাই মনে করো তো, নাকি শুধু মুখেই ডাকো? প্রিয়া ক্ষীণ হাসল, তবে এই হাসির মাধ্যমে দুঃখ প্রকাশ পেল। ভাই মানে বলেই ডাকি, যখন মানতাম না তখন কি ডেকেছি? রানীর কাজের হাত ভীষণ চালো। বড় ভাইজানের কথা মতো সে সব কাজ করে এসেছে। তাওফ নিচে খালাম্মা প্রিয়াকে রুমে দিয়ে এলো। বাইরে এসে মা দাদিকে জানালো। এখন থেকে খালাম্মা প্রিয়া আমাদের সাথেই থাকবে দাদি। পুরুষ ছাড়া মেয়ে মানুষের জীবনযাপন কঠিন হয়েছে। আমার চোখের সামনে থাকলে ওদেরকে আমি রক্ষা করতে পারবো। নূরজাহান তাহমিনেতে কারোরই আপত্তি নেই, বাকিদেরও হবে না। তকির মির্জা অনেক আগেই দুজনকে বাড়িতে এনে রাখার কথা বলেছিলেন। এই মানুষটার ছেলের জন্যে তাদের ছেলে আর চোখের সামনে আছে। এই মানুষগুলোর ঋণ তাদের পুরো পরিবার মিলেও শোধ করতে পারবে না। দৃষ্টি কলেজ থেকে ফিরে বাড়িতে দুজন মেহমানকে দেখে যখন জানতে পারলো আজ থেকে ওনারা তাদের সাথেই থাকবে, প্রথমে তার একটু আশ্চর্য লেগেছিল, কিন্তু পর মুহূর্তেই এই ইন্টারেস্টিং খবরটা পেখমকে জানাতে রুমে ছুটে গেল। ওনারা কারা, কেন তাদের বাড়িতে থাকবে, এসব পরেই জানা যাবে। ফোন হাতে নিয়ে পেখমের নম্বরে কল করলো। পেখম রুমে ফিরে এখনো দম নিতে পারেনি। এর মাঝে দৃষ্টির কল দেখে কপাল কোঁচকালো। ফ্যানটা আরো বাড়িয়ে দিয়ে এসে কল রিসিভ করলো। কি হয়েছে? বাড়িও তো পৌঁছাতে দিলি না। আমাদের বাড়িতে কি চলছে এটা তো জানিসই না। এখন জানতে চেও না। শাওয়ার নেবো, খাবো, তারপর তোকে কল করবো। এখন রাখছি তাহলে, হ্যাঁ, বাই। শোন, তাওফ ভাই কাদের জন্য বাড়িতে নিয়ে এসেছে, এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি জানিস? ওরা নাকি এখন থেকে আমাদের সাথেই থাকবে। অন্য কোনো কথা হলে পেখম নিশ্চয়ই কল কেটে দিত, কিন্তু তাওফ ভাইয়ের নাম শুনে কেনই যেন কল কাটতে পারল না। মুরকুচকিয়ে জানতে চাইল। কাদের নিয়ে এসেছে? একজন মহিলার সাথে আমাদের বয়সী একটা মেয়ে। আপনাদের পেখমের কপাল এবং নাক কুচকে গেল। তাওফ ভাই কাদের নিয়ে এসেছে? দুজনই মেয়ে। ওরা তোদের সাথে থাকবে মানেটা কি? মানে আমাদের বাড়িতে থাকবে। এটা তো পেখমও বুঝতে পারছে, কিন্তু দুইটা মেয়ে মানুষকে তাওফ ভাই বাড়িতে থাকার জন্য কেন নিয়ে আসবে পেখম নিজেও বুঝতে পারছে না। এই কথাটা জেনে তার কেন মেজাজ খারাপ হচ্ছে। কণ্ঠে তিক্ততা কৌতূহলের মিশ্রণ ঘটিয়ে পেখম জানতে চাইল। কারা ওরা, জানিস কিছু? খুব সম্ভবত ভাইয়ার কোনো বন্ধুর মা আর বোন। বন্ধুর মা বোনকে বাড়ি নিয়ে আসতে হবে কেন, তাও আবার থাকার জন্য? পেখম আর এসব শুনতে আর ভালো লাগছে না, তাই সে দৃষ্টিকে বলল। তোদের বাড়ি, তোর ভাই যাকে খুশি এনে রাখতেই পারে। আমি জেনে কি করব? আমাদের বাড়িতে তো আর কেউ থাকতে আসেনি। আমার সবকিছু জেনেও কাজ নেই। ফোন রাখ, ড্রেস চেঞ্জ করে খেতে যাব। দৃষ্টি কল কেটে দিলেও পেখমের মেজাজ ঠিক হচ্ছে না। তাও ভাই যাদের খুশি এনেছে তার সমস্যাটা কোথায় হচ্ছে? ওই বাড়িতে সে গিয়ে কতদিনই বা থাকে, তার সমস্যার কথা না, তারপরে হচ্ছে। দুপুর এবং বিকালটা দৃষ্টি দূরে দূরে থাকলো। নতুন মানুষ দুজনের সাথে কথা বলার কোনো চেষ্টাই করলো না। কিন্তু রাতে আকৃতি আপুর সাথে ওদের রুমে এসেছে। আকৃতি আন্টিকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ মা, আল্লাহ ভালো রেখেছেন। আকৃতি প্রিয়ার দিকে তাকিয়ে বলল। আমাকে চিনতে পারোনি? প্রিয়া স্বচ্ছ হেসে বলল, চিনতে পেরেছি, আমি তাওয়াফ ভাইয়ের বোন। আকৃতিও হাসলো। তার রিনরিনে মিষ্টি গলায় কৌতুক করে বলল, আমি তোমার বড়, কিন্তু আপনি ডাকার মতো এতটাও বড় না। তুমি আমাকে তুমি করেই ডাকতে পারো। আকৃতি আপু কথা বললেও দৃষ্টি চুপচাপ দাঁড়িয়ে আছে। আকৃতি প্রিয়ার সাথে ওর পরিচয় করিয়ে দিয়ে বলল, ওর নাম দৃষ্টি, আমার সেজো চাচার মেয়ে। ও কিন্তু তোমার ছোট। একেবারে বোবা হয়ে থাকলেও খারাপ দেখায়, তাই দৃষ্টি জানতে চাইল। আপনি কিসে পড়েন আপু? অনার্স সেকেন্ড ইয়ার। ও, আমি কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। আকৃতি প্রিয়ার সাথে আরো নানান কথা জমিয়ে দিয়েছে। আমার বাবারা 4 ভাই, আমরা 2 ভাই বোন সহ 3 চাচাদেরও ছেলে মেয়ে আছে। সবাই মিলে অনেক মানুষ। দুপুরে সবাই স্কুলে ছিল, এখন রাত হয়ে গেছে তাই আসছে না। সকালেই দেখবে সবাই কেমন তোমার সাথে খাতে জমাতে চলে আসবে। রাতের খাবার ওদেরকে ঘরে দিয়ে আসতে বলেছিল তাও। নতুন পরিবেশ, নতুন মানুষের মধ্যে সহজ হতে একটু সময় লাগবে। রাতে সবাই খাবার টেবিলে থাকলেও ইলহাম ছিল না, কারণ সে এখনো বাড়ি ফিরেনি। ইলহামের বাবা স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কল করেছিল ইলহামকে? কল করলেও লাভ নেই, তোমার ছেলে ফোন ফেলে রেখে কোনো রোগীর পাশে গিয়ে বসে আছে সেই জানে। খাওয়া দাওয়ার পর তাও খালাম্মা আর প্রিয়াকে দেখতে এলো। দরজায় টোকা দিয়ে বলল, ভেতরে আসবো? প্রিয়া জবাব দিল, আসুন। অনুমতি পেয়েও তাও একটু দেরি করলো। ভেতরে সে আমিনাকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, খালাম্মা কি ঘুমিয়ে পড়েছে? হুম। খালাম্মা খেয়েছিলেন? তোমাদের খাওয়ার টেবিলে ডাকিনি, কারণ
নতুন পরিবেশে হয়তো সবার সাথে বসে খেতে কমফোর্টেবল ফিল করবে না। না দেখে ভালোই করেছেন, আমার সত্যিই ভীষণ লজ্জা করছে। কেউ কি এ ঘরে এসেছিল? আমি ওদের না করে দেব, কেউ এসে যেন বিরক্ত না করে। আমি এই কথা বলিনি, নিজের বাড়িতে বাইরের কেউ এসে থাকা। এবারের মানুষগুলো যেমন আমার পরিবার, তোমাকে আর খালামাকে আমি আমার পরিবারই মনে করি। আমি জানি, তারপরও তুমি আমাকে ভাই বলো, কিন্তু ভাইয়ের জায়গা আজ পর্যন্ত দিতে পারোনি। প্রিয়া কিভাবে বোঝাবে? তার অনুভূতি বোঝাতে ব্যর্থ সে। তার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঘুমিয়ে পড়ো প্রিয়া, আর তোমার যদি এখানে থাকতে খুব বেশি অসুবিধা হয় তাহলে আমি অন্য ব্যবস্থা করে দেব। ইলহামের ফিরতে ফিরতে 11টা বেজেছে। 2 ঘন্টা লাগিয়ে অপারেশন করে একটা রোগীর জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। এই 2 ঘন্টা ফোন বন্ধ ছিল। কেবিনে ফিরে ফোন চালু করার পর বাড়ি থেকে এতজনের কল যাওয়া দেখে বাড়িতে কি না কি ঘটে গেছে ভাবতে বাধ্য হলো। মা, বাবা, বড় আব্বু, ভাই সবার 3-4টা করে মিস কল। সাথে সাথে ইলহাম মার ফোন কল ব্যাক করেছে, জানিয়ে দিয়েছে তার ফিরতে কতক্ষণ লাগবে। মা তার ফেরার অপেক্ষায় জেগেছিল। ছেলের ক্লান্ত মুখ দেখে জাকিয়া বলল, হাসপাতালে কি আজ বেশি চাপ ছিল? রাতে একটা অপারেশন করেছি, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। অপারেশন শেষ করতে 2 ঘন্টা সময় লেগেছে, সেজন্যই তোমাদের কল তুলতে পারিনি। ইলহাম মার সাথে কথা বলতে বলতে হাঁটছে। হঠাৎ সে যেন একটা ছায়া দেখতে পেল। সব লাইট অফ করা, হালকা পাওয়ারে 2-3টা লাইট জ্বলছে। এতে অন্ধকার কাটছে না। ইলহাম ভূত প্রেত বিশ্বাস করে না। যে জিনিসের কোনো অস্তিত্ব নেই ওই জিনিসে সে ভয়ও পায় না, কিন্তু কিছু একটা দেখেছে এটা নিশ্চিত। রুমে পানি ছিল না, তাই প্রিয়া পানি নেওয়ার জন্য এসেছিল। সে ভেবেছিল এ সময় হয়তো কেউ জেগে নেই, কিন্তু পানি নিয়ে ফেরার সময় কোনো পুরুষের গলা পেয়ে তাড়াতাড়ি রুমে চলে এলো। দরজা লাগিয়ে দিয়ে মায়ের পাশে শুয়ে পড়ল। মির্জাবাড়ির সদস্যদের ঘুম ভাঙার আগে প্রিয়ার ঘুম ভেঙেছে। এমনিতেও সে আজানের সাথে সাথেই ঘুম থেকে ওঠে, মাকে নিয়ে নামাজ পড়ে। আজকে মায়ের নামাজ নেই, তাই সে একাই নামাজ পড়ে বাইরে বেরিয়ে এলো। এখনো কেউ জেগেছে বলে মনে হলো না। অন্ধকার কেটে আলো ফুটতে শুরু করেছে। প্রিয়া হাঁটাহাঁটি করার জন্য সদর দরজা খুলে বাইরে চলে এলো। বিশাল বড় লনে জুতা খুলে খালি পায়ে ঘাসের উপর হাঁটছে। লনের উত্তর পাশে বাড়ির পেছন দিকে বাগানো আছে। প্রিয়া ভাবছে, মানুষের ভাগ্য কখন কি থেকে কি হয়ে যায় এটা মানুষ ধারণাও করতে পারে না। ভাইয়া বেঁচে থাকলে তাদের ছোট্ট পরিবারটাও সুখী পরিবার হতো। নিজেদের বাড়িটা বিক্রি করে দিতে হতো না। ভাইয়ের কথা মনে পড়লে প্রিয়ার ইচ্ছে করে সেও যদি ভাইয়ের কাছে চলে যেতে পারত, কিন্তু পরে আবার ভাবে তাকে ছাড়া মা একা কিভাবে থাকবে। প্রিয়া বুক চিরে আসা দীর্ঘশ্বাস ফেলল। ভাইয়া, তুই যেখানেই আছিস ভালো থাকিস। ইলহাম নামাজ শেষে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। ফজরের পর ঘুমায় না সে। ভালো করে আলো ফুটলেই দৌড়াতে বের হবে। তার চোখ হঠাৎ বাগানের দিকে গেলে সাদা কাপড় পরিহিত কাউকে দেখতে পেল। দোতলার উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে তাতে কোনো মেয়েই মনে হলো, তবে আকৃতি আপু বা দৃষ্টি না ওঠা। তাহলে কে হতে পারে? ইলহাম আশ্চর্যান্বিত হলো। এত সকালে তাদের বাগানে কে হতে পারে এটা? রাতেও কোনো ছায়া দেখেছিল, এখন তো ছায়াটায় বাদ দিয়ে সরাসরি মানুষ দেখতে পাচ্ছে। প্রিয়ার চোখ ব্যালকনিতে দাঁড়ানো লোকটার উপর গেলে সে বাগান থেকে চলে আসা ধরল। ইলহাম রুম থেকে বেরিয়ে নিচে আসতে আসতে প্রিয়া বাড়ির ভেতরে চলে এসেছে। কারোর সামনে পড়ার আগে সে রুমে চলে গেল। ইলহাম সদর দরজা লাগানো দেখে কপাল কুঁচকে ভাবল, দরজা তো লাগানো, আর তার তার মানে বাড়ির কেউ বাগানে যায়নি। ইলহাম বাগানে এসেও কাউকে পেল না। কোথায় গেল? সে স্পষ্ট কাউকে বাগানে হাঁটতে দেখেছে। এখন তাহলে কেউ নেই কেন? সবটাই কি আমার চোখের ভ্রম নাকি আমার কল্পনা? ইলহাম ভূত প্রেত আত্মা বিশ্বাস করে না, কিন্তু মানুষ হলে নিশ্চয়ই সে আস্তে আস্তে উধাও হয়ে যেতে পারতো না। সন্দেহ দূর করার জন্য হেঁটে গেট পর্যন্ত এলো। গেট তো ভেতর থেকে আটকানো, তাহলে কোন দিক দিয়ে বাইরে বেরিয়ে গেল? ইলহামের ভূত প্রেত দেখার রহস্য খাবার টেবিলে ভেদ হয়েছে। একজন একজন করে সবাই টেবিলে চলে এসেছে। তাও এসে বসলো না, দাদির অনুমতি নিতে বলল। দাদি, খালামাদের এখানে নিয়ে আসে, আমাদের সবার সাথে খাবে। নূরজাহান নাতির মুখের দিকে তাকিয়ে বললেন, তুই কি আমার থেকে অনুমতি নিচ্ছিস? তাও ফাঁসলো। সে খালাম্মাদের নিয়ে আসতে চলে গেল। ইলহাম যেহেতু এ ব্যাপারে কিছুই জানতো না, তাই সে জিজ্ঞেস করলো, কে খালাম্মা? দাদি, ভাইয়ের খালাম্মা আছে? বড় মার নাম কোনো বোন নেই? নূরজাহান মেজো বৌমার দিকে তাকালেন। ওনার তাকানোর মানে ইলহামকে এখনো জানাওনি তুমি? মেজো মা বলার আগে দৃষ্টি বলে উঠল, আরে ভাইয়ার আপন খালা না, বন্ধুর মা। ওনারা গতকাল দুপুরে এসেছেন, এখন থেকে আমাদের সাথে। তুই চুপ কর। দৃষ্টির মা ধমক দিয়ে মেয়েকে মাঝ কথায় থামিয়ে দিলেন। গুরুত্বপূর্ণ একটা কথা দৃষ্টিকে বলতে না দিয়ে তিনি বললেন, ওনারা কিছুদিন আমাদের সাথেই থাকবেন। কিছুদিন থাকুক বা বেশি দিন থাকুক, এতে ইলহামের কোনো আপত্তি নেই, কিন্তু কেউ তাকে এ ব্যাপারে জানাবে তো? ইলহামের চেহারা ভাষা বুঝতে পেরে জাকিয়ে বললেন, রাতে তোকে বলতে মনে ছিল না।
তার মানে রাতে সে যে ছায়া দেখেছে ওটা কোনো মানুষ ছিল, তাহলে কি সকালেও যাকে দেখেছে? সাবধানে খালাম্মা। ইলহামের ভাবনা শেষ হওয়ার আগেই তাওয়াফ আমিনা আর প্রিয়াকে নিয়ে চলে এসেছে। তাওয়াফ আমিনাকে সাবধানে চেয়ারে বসিয়ে দিল, প্রিয়ার জন্য নিজেই চেয়ার টেনে দিল। ইলহাম ভাইয়ের বন্ধুর মাকে দেখার জন্য সামনের দিকে তাকিয়ে চমকিত হয়ে রইল। প্রিয়া এতক্ষণে চেয়ারে বসেছে। ইলহাম মেয়েটাকে কোথায় দেখেছে এটা মনে করতে একটু সময় লাগলো। হাসপাতালে সেদিন এই মেয়েটাই ছিল, কোনো রোগীকে নিয়ে গিয়ে নার্সদের সাথে চিল্লাপাল্লা করছিল। প্রথম দর্শনেও তাকেও কথা শোনাতে বাকি রাখেনি। প্রিয়া কারো দিকে তাকাচ্ছে না। তাহমিনা তার প্লেটে খাবার তুলে দিলে মাথা নিচু করে খাচ্ছে। ইলহাম এখনো বুঝে উঠতে পারছে না এই মেয়ে তাদের বাড়িতে কি করছে। দৃষ্টি পাশ থেকে ইলহামকে ধাক্কা দিয়ে বলল, ভাইয়া মুখ বন্ধ করো। বুঝতে পারছি আপুটা ভীষণ সুন্দরী, কিন্তু তাই বলে তুমি পুরো পরিবারের সামনে ফ্যাল করে এইভাবে আপুটার দিকে তাকিয়ে থাকবে? হ্যাঁ? ছোট বোনের এরূপ কথায় ইলহাম লজ্জা পেল। দৃষ্টি ঠোঁট টিপে হাসছে। ইলহাম নিচু গলায় দৃষ্টিকে জিজ্ঞেস করলো, এই মেয়েকে? ভাইয়ার বন্ধুর বোন। আপুটা অনেক কিউট না? ইলহাম জবাব দিল না। মেয়েটা সুন্দর বা কিউট বলে সে দেখছিল না, সে সুন্দর অন্য কোনো কারণে তাকিয়েছিল। প্রিয়া কোনো কথাই বলছে না দেখে নূরজাহান বললেন, কি গো বোন, খাওয়ার সময় কি তুমি কথা বলা পছন্দ করো না? আমার নাতি নাতনিদের তো আবার খাওয়ার সময় কথা না বললে খাবার গলার নিচে নামে না। নূরজাহান মেয়েটিকে তাদের সাথে সহজ করার চেষ্টা করছেন। প্রিয়া এটা বুঝতে পারছে। মৃদুস্বরে প্রিয়া জানালো, খাওয়ার সময় কথা সেও বলে। নূরজাহান বললেন, তাহলে এখন বলছো না কেন? আমাদের লজ্জা পাচ্ছ? এই বয়সে আবার লজ্জা কি? কথাটা বলো। কি কথা বলবো? নূরজাহান হাসতে হাসতে বললেন, দেখো মেয়ের কাণ্ড, কি কথা বলবে এটাও আমাকে জিজ্ঞেস করছে। তাও প্রিয়ার পক্ষ হয়ে বলল, দাদি কয়েকটা দিন সময় দাও। প্রিয় দৃষ্টির থেকে বেশি কথা বলতে পারে। ও একবার কথা বলে শুরু করলে তুমি কান চেপে ধরতে বাধ্য হবে। ইলহাম চোখ তুলে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা যে কথা বলতে পারে এটা আরও কিছুটা অভিজ্ঞতা আছে। তবে সে কিছুতেই সেদিন হাসপাতালে মেয়েটার সাথে সামনে বসে এই মেয়েটাকে মিলাতে পারছে না। হয়তো নতুন পরিবেশ বলেই আজ মেয়েটা এত চুপচাপ। এইবারই মানুষগুলো সবাই ভীষণ ভালো। প্রিয়াকে নিজেদের একজন ফিল করাতে কোনো কমতি রাখছে না। তকির মির্জা ভাইদের সাথে বিজনেস নিয়ে কথা বলতে গেলে মায়ের ধমক খেতে হলো। তোদের কাজের কথা বলতে হলে আগে খাওয়া শেষ করে উঠে যা। প্রিয়ার খাওয়া শেষ। খাওয়ার পুরোটার সময় সে কারো দিকে তাকায়নি, কিন্তু উঠে যাওয়ার সময় সামনে চোখ গেলে একটা মানুষকে দেখে অবাক হতে হলো। সেই ডাক্তারটা, তার মানে কি উনিও এই বাড়ির ছেলে? সেদিন তাকে একটা ধন্যবাদ দেওয়ারও সুযোগ দেয়নি, এতগুলো কথা শুনিয়ে দিয়েছিল বলে পরে নিজে অনুতপ্ত হয়েছে। পেখম তুফানের গড়িতে চারদিকে তোড়ফড় চালিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। টেবিলের সামনে ব্রেক কষে শব্দ করে চেয়ার টেনে বসলো। নাতনির কাজকর্ম দেখে গোলাপজানের বিরক্তি শেষ রইল না। তিনি মুখ বাঁকিয়ে বললেন, আদব কায়দা তোরে কিছু শিখাইতে পারলাম না, মেয়ে মানুষ না হাতি হইছস। পেখম মুখ ভেঙালো। বুড়ির সাথে লাগার মুড নেই তার, তাই কিছু বলল না। পেখম আজ নাকে মুখে ব্রেকফাস্ট ঠুসছে। মেয়ে কেমন হড়হড়িয়ে খেতে দেখে জেসমিন পেখমের পিঠে হালকা করে চাপড় দিয়ে বলল, পুলিশে তাড়া করছে, ধীরে সুস্থে খেতে পারিস না? পেখম কেন তাড়াহুড়ো করছে এটা শুধু সেই জানে। আজ হাতে সময় নিয়ে একটু আগেই বেরোতে হবে। কলেজ যাওয়ার পথে বড় দাদিদের ওখানে যাবে। ওই বাড়িতে কি হচ্ছে জানতে হবে। দৃষ্টি দুপুরে খবর দিয়েছিল, বলেছিল রাতে কল করবে, কিন্তু রাতে পেখম অসংখ্য কল দেওয়ার পরও ওই হারামি একটা কলও তুলেনি। সকালেও তাকে কল ব্যাক করেনি। গোলাপজানের 3 ছেলের 1 ছেলেও খাবার টেবিলে আসেনি। গোলাপজান বড় বৌমাকে জিজ্ঞাসা করলেন, হারিস এখনো ওঠে নাই? উঠছে আম্মা, বেরিয়েও গেছে। না খেয়েই পল্লব কই? জেসমিন শাশুড়িকে জানালো, আপনার ছেলে এখনো ওঠেনি। ডাকো নাই? আমি ডেকে ধমক খেতে পারবো না, তার সময় হলে সে উঠবে। গোলাপজান রাগ করে আজ ছোট ছেলের কথা জিজ্ঞেসই করলেন না। 3 বেলার 1 বেলায়ও ছেলেদের খাওয়ার টেবিলে পান না। এক একজন এক এক সময় বাড়ি ফিরে যার যার মতো খেয়ে নেয়। 3 ভাই কি একদিনও একসাথে বৈশাখ খাইতে পারে না? পেখমের খাওয়া শেষ। সে উঠতে উঠতে বলল, বড় দাদির 4 ছেলেই সকাল রাত 2 বেলা একসাথে খাবার টেবিলে বসে। ওই বাড়ির নিয়মই অন্যরকম, সেই জন্যই ওখানে আমার এত ভালো লাগে। গোলাপজান আগুন চোখে নাতনির দিকে তাকালেন। পেখম দাদির তাকানোকে ভয় পায় নাকি? সে মিথ্যা বলেনি। ওই বাড়ির নিয়মকানুন সত্যি অন্যরকম। বড় দাদির ছেলেদের অনেক ভালো শিক্ষা দিয়েছেন। গোলাপজান চিবিয়ে চিবিয়ে বললেন, আমার বাড়ির থেকে আমার ছেলের কামাই খাইয়া
তুই আমার সতীনের গুণগান করস? মিথ্যে গুণগান করিনি বুড়ি, যা সত্যি তাই বলেছি। আমার চোখের সামনে থেকে দূর হবত। ওই দাদি এত মজা লাগে, তাইলে ওই বাড়িতেই থাকতে চইলা যা। আমার বাড়িতে কি করস? এ, তোমার বাড়ি কোত্থেকে এসেছে? ইয়াকুব আলী মির্জার বাড়ি এটা। তিনি আমার স্বামী, তাই এই বাড়ি আমার। তিনি আমার দাদা, তাই এ বাড়িটা আমারও। কলেজে যাচ্ছ মামুনি? পাপা, আমার লেট হচ্ছে, এখন কথা বলতে পারবো না। দাঁড়াও না একটু। বাবা তাকে লেট করিয়ে দিচ্ছে। পেখম অধৈর্য মুখে বাবার দিকে তাকালো। পল্লব মির্জা মেয়ের কাঁধে হাত রেখে দরজার দিকে হাঁটতে হাঁটতে বললেন, আমার আম্মাটা বেশিরভাগ সময় কলেজে থাকে, আম্মার সাথে সময় কাটাতে পারি না, তাই আজ আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবো। পেখম মুখে কিছু বলতে পারল না, মনে মনে বলল। যা। কলেজে আজকে একটা ক্লাসে মনোযোগ দিতে পারেনি পেখম। তার একই প্রশ্ন বারবার শুনতে শুনতে দৃষ্টি বিরক্ত হয়ে বলল, তোর জানার এত আগ্রহ থাকলে কলেজ শেষে আমার সাথে বাড়ি যাস, তবু প্রশ্ন করে করে এখন আমার মাথাটা খাস না। পেখম বলল। সে তো যাবই। কলেজ ছুটি হলে পেখম তার ড্রাইভারকে চলে যেতে বলে সে দৃষ্টির গাড়িতে গিয়ে বসলো। রাগ করে পথে দৃষ্টির সাথে একটা কথাও বলল না। বাড়ি ফিরলে পেখম দৃষ্টিকে রেখেই আগে নেমে গেল। দৃষ্টি পেখমের রাগ দেখেও বিরক্ত। তাওয়াব ভাইয়ের বন্ধুর বোনকে নিয়ে ওর এত কৌতূহল কেন? পেখম আগে আগে বাড়িতে ঢুকলো। তাকে দেখে ছোট কাকি বলল, ও মা, এটা কে? এই মেয়ে ভুল করে আমাদের এখানে চলে এসেছে নাকি? ছোট কাকি আরও কি কি যেন বলছে। পেখম সেসব কথা শোনায় মনোযোগ দিল না। তার চোখ তাওয়াব ভাইকে খুঁজছে। দৃষ্টি ভেতরে এসে ছোট চাচিকে পেখমের এখানে আসার কারণ জানালো। ভাইয়ার বন্ধুর বোনকে দেখতে এসেছে। রানী কাছে পিঠেই ছিল। পেখম ওই মেয়েকে দেখতে এসেছে শুনে সে ছুটে এলো। গোপন কথা জানানোর মতো ফিসফিস করে বলল, আফা গো, আমি তো প্রথমে ভাইজানের লগে ওই মায়ারে দেখে ভাবছি ভাইজান হয়তো বিয়া কইরা বউ লইয়া আইছে। কি ভয় যে পাইছিলাম গো আফা। রানীর কথাগুলো শুনে পেখমের কেন ভেতরে ভেতরে রাগ হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। মেয়েটাকে এবার তাকে দেখতেই হবে। কোথায় ওই মেয়ে? নূরজাহান পেখমকে দেখে খুশিতে আটখানা হয়ে গেলেন। পেখম কলেজ থেকে এখানে চলে এসেছে শুনে বললেন, ভালো করেছিস, মাঝে মাঝে এরকম চলে আসবি। নূরজাহান নাতনিকে নিজের সাথে নিয়ে এসে সোফায় বসালেন। পেখম দাদির কাছে জানতে চাইল বাড়িতে কারা এসেছে। নূরজাহান বললেন, তাওয়াফের বন্ধুর মা আর বোন। মা বোনকে বাড়িতে নিয়ে আসতে হবে। নূরজাহান হেসে বললেন, ওরা তাওয়াফের অনেক আপন। পেখম মুখ বাঁকিয়ে বলল, আপন যে তা তো বোঝাই যাচ্ছে, সেই জন্যই তো বাড়িতে থাকতে নিয়ে এসেছে। তাও জানতো না পেখম এসেছে। সে কোনো একটা কারণে রুম থেকে বেরিয়েছিল। পেখম দাদির সাথে বেশ জোরে জোরে কথা বলছে, যে কারণে তাওয়াফও শুনতে পেয়েছে। পেখমের গলা শুনে সে প্রথমে শিওর ছিল না এটা পেখমই কিনা, কারণ কোনো অনুষ্ঠান ছাড়া ওরা এ বাড়িতে আসে না। তাওয়াফের জানা মতে বাড়িতে আজ কোনো অনুষ্ঠান হচ্ছে না। নূরজাহান জানেন তার এই নাতনি কতটা হিংসুটে, ভালোবাসায় ভাগ দিতে চায় না। তিনি পেখমের অখুশির কারণ বুঝতে পারছেন। হাসি চেপে বলছেন, ওরা থাকলে সমস্যা কি? আমার আবার কি সমস্যা থাকবে? তোমাদের বাড়ি ঘর, তোমরা যাকে খুশি থাকতে দিবে, দিতেই পারো, আমার কি তাতে? তুই তো মাঝে মধ্যে আসিস, বাড়িতে আরেকটা মেয়ে এসেছে, ওর সাথে আমার সময়টা ভালো কাটবে। এ পর্যায়ে পেখম ক্ষিপ্ত হয়ে ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। নূরজাহান আশ্চর্য হয়ে বললেন, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। এটা তো আমার বাড়ি না? তোমার এখন ভালো সময় কাটানোর নতুন মানুষ হয়েছে, আমি এখানে থেকে আর কি করব? পেখমের জেলাসি দেখে তাপ দূরে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছে। পাগল নাতনির কথা শুনে নূরজাহান শব্দ করে হাসতে লাগলেন। তুই এত হিংসুটে কেন রে পুনম? তোর জায়গা কি আমি অন্য কাউকে দিতে পারবো? দিতে পারবেই তো, তুমি সবাইকেই ভালোবাসো। সবাইকে ভালোবাসার মধ্যে আর তোকে ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে রে পাগল। কোনো পার্থক্য নেই। যা আমার তা শুধুই আমার। যে আমাকে ভালোবাসবে সে শুধুই আমাকে ভালোবাসবে। আলু আমার কেন পছন্দ না জানো? একমাত্র আলুই এমন সবজি যা সব তরকারির সাথে যায়। তুমিও দিন দিন আলু হয়ে যাচ্ছ দাদি। তাওপের এবার হাসি চাপতে কষ্ট হলো। নূরজাহান পেখমের হাত ধরে টেনে বসিয়ে দিলেন। পেখমের নরম হাত ধরে বললেন, তুই যে দাদের ভালোবাসার ভাগ দিতে চাস না, আমি তাহলে স্বামীর ভালোবাসার ভাগ কিভাবে দিয়েছি? তুমি মহান, আমি তোমার মতো এত মহান না।
আমার বর দাদাজানের মতো দ্বিতীয় বিয়ে করলে ওই সতীনকে তো মারবই, সাথে হারামজাদা বরকেও একদম মেরে ফেলবো। দাদাজানের চরিত্রের এই একটা দিকই আমার অপছন্দ। দাদিকেও আমি এই জন্যই তোমার থেকে কম ভালোবাসি। তুমি অনেক ভালো মনের মানুষ বড় দাদি। তুমি নিজের বরের ভাগ দিয়েছো, সতীনের নাতি নাতনিদের ভালোবাসা দিচ্ছ। তুমি সত্যি গ্রেট। নূরজাহান এতক্ষণ হাসলো, এবার তার চোখের কোণে পানি দেখা গেল। এখনো তিনি হাসছেন, তবে এই হাসি দুঃখ লুকানোর। পেখমকে বুকে টেনে নিয়ে মাথায় চুমু খেলেন তিনি। পেখমা দাদিকে জড়িয়ে ধরল। দাদি নাতনির ভালোবাসার মুহূর্তে তাও বিঘ্ন ঘটাতে চাচ্ছিল না, কিন্তু মা তাকে ডেকে উঠলে নূরজাহান পেখম দুজনই সতর্ক হয়ে গেল। তাওয়াব ভাইয়ের নাম শুনে পেখমের ভেতর কেমন যেন অস্থিরতা কাজ করতে লাগলো। ঝট করে সে তাওয়াব ভাইয়ের দিকে ফিরে তাকালো। তাওয়াব ভাইয়ের উপর তার জন্য একটু রাগই হলো। তবে কেন পেখমের সাথে এসব হচ্ছে, এর কারণ তার নিজেরও অজানা। তাহমিনা ছেলেকে দেখে বললেন, আপা, প্রিয়া সারাদিন ঘরেই থাকে, ওরা তো আমাদের সাথে সহজ হতে পারছে না। তাওয়াব শান্ত গলায় বলল, কিছুদিন সময় দিতে হবে মা, তারপর এরকম চললে অন্য ব্যবস্থা করতে হবে। তাওয়াব ভাই এখনো বন্ধুর মা বোনকে নিয়ে কথা বলছে দেখে পেখমের রাগ আরো বাড়তে লাগলো। দাদি তাকে কিছুতে এখন যেতে দিবে না। কলেজের কাপড় পাল্টে দৃষ্টির থেকে কাপড় নিয়ে পরে নে। খিদে পাইনি? কখন এসেছিস? কাপড় পাল্টে খেতে আয়। পেখম ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। সে দাদির সাথে কথা বলার সময় দৃষ্টি রুমে চলে গিয়েছিল। উপরে যাওয়ার সময় পেখম তাওয়াফের সামনে পড়ে গেল। সে ডান দিকে যেতে নিলে তাওয়াফও সেদিকে গেল। তাওয়াফ বামে সরে গেলে পেখমও সেদিকে গেল। যাওয়া নিয়ে দুজনের মধ্যে প্যাঁচ লেগে গেছে। তাওয়াফ গমগমে গলায় বলল, থাম, শান্ত হয়ে দাঁড়া একটু। পেখম আরও কোনো দিকে যাওয়ার চেষ্টা না করে দাঁড়িয়ে পড়ল। তাওয়াব চোখ তুলে মেয়েটাকে দেখে নিল। কলেজ ড্রেস পরলে পেখমকে হাই স্কুলের মেয়েদের মতো ছোট লাগে, মনেই হবে না কলেজে পড়ে। তার উপর আবার চুলে 2 বেনুনি করায় আরও বাচ্চাদের মতো লাগছে। ছোট ছোট চুলগুলো বেনুনি থেকে বেরিয়ে এসে মুখের উপর চলে এসেছে। পেখম সরাসরি তাওয়াব ভাইয়ের দিকে তাকাতে না পেরে চোরা চোখে 1-2 বার দেখে নিল। তাওয়াব ভাই চুল বড় রেখেছে, মুখেও খোঁচা খোঁচা দাড়ি। বড় চুল দাড়িতে তাওয়াব ভাইকে আরো সুন্দর লাগছে। পেখম চোখ সরাতে পারছে না। তাওয়াব একপাশে সরে দাঁড়িয়ে পেখমকে বলল, যা এবার। পেখম ভাবছিল সে কি জিজ্ঞেস করবে কেন ওদেরকে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু এই কথা জিজ্ঞেস করার মতো সাহস কি তার আছে? কত কিছু জিজ্ঞেস করার থাকলেও পেখম কিছুই না বলে চুপচাপ চলে গেল। পেখমের জায়ের দিকে তাকে তাও আস্তে করে বলল, হিংসুটেদের মহারানী। কথাটা বলে একা একাই হাসলো সে। পেখম দৃষ্টির কাপড় পরে নিচে খেতে এসেছে। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তাই নূরজাহান সবাইকে ডেকে নিলেন। খাবার টেবিলে পেখম প্রথমবার ওই মেয়েটাকে দেখলো। মেয়েটা এত সুন্দরী হবে সে কল্পনাও করেনি। লম্বাও মনে হয় তার থেকে বেশি। তাওয়াব প্রিয়া পাশাপাশি বসেছে। পেখম দেখলো দুজনকে খুব সুন্দর মানাচ্ছে। তাওয়াব ভাই ওই মেয়ের প্রতি এত কেয়ার দেখে পেখমের একটুও ভালো লাগলো না। তাওয়াব প্রিয়ার প্লেটে খাবার তুলে দিচ্ছে। সকলের সামনে লজ্জা পেয়ে প্রিয়া ঠিকমতো খায় না, তাই সে এক প্রকার জোর করেই খাওয়াচ্ছে। আর তা দেখে পেখম মনে মনে জ্বলছে। দৃষ্টি পেখমকে ধাক্কা দিয়ে বলল, কি দেখছিস অমন করে? পেখম আমাদের দুজনের উপর থেকে চোখ না সরিয়েই চিবিয়ে চিবিয়ে জবাব দিল, তাও ভাই ওই মেয়েটাকে এত স্পেশাল ফিল করাচ্ছে কেন? আমরাও তো ওনার বোন, আমাদেরকে তো কখনো প্লেটে তুলে তুলে খাওয়ায়নি। দৃষ্টি পেখমের আরেকটু কাছে এসে ফিসফিস করে বলল। তোর কি হিংসা হচ্ছে? পেখম কঠিন চোখে দৃষ্টির দিকে তাকালো, যন্ত্রের মতো বলল। আমার কেন হিংসা হবে? দৃষ্টি ঠোঁট কামড়ে হেসে বলল, কারণ তুই একটা হিংসুটি ছেমড়ি। তাওফ ভাই হোক বা অন্য যে কেউই হোক, তোর থেকে কাউকে একটু বেশি গুরুত্ব দিলে তুই হিংসায় চলতে থাকিস। আমি বাকি সবার জন্য হিংসা করলেও তাও ভাইয়ের জন্য কখনোই কাউকে হিংসা করব না। উনি আমার কে? কথায় কথায় শুধু ধমক দেয় আমায়। দেখতেই পাচ্ছি। তাপ চোখ তুলে এক পলক পেখমকে দেখলো। দৃষ্টির সাথে মনে হয় কথা কাটাকাটি হচ্ছে। আজকে বাড়িতে পা দেওয়ার পর থেকে মেয়েটাকে অন্যরকম লাগছে, মনে হচ্ছে কোনো কিছু নিয়ে ভীষণ বিরক্ত। তাপ খাওয়ায় মনোযোগ দিল, তখনই পেখমের চিৎকার শোনা গেল, বলেছি না আমার কিছু যায় আসে না। সবার চোখ একযোগে পেখমের উপর এসে পড়ল। কথাটা এত জোরে বলে ফেলে পেখমও বোকা বনে গেছে। সকলের প্রশ্নবিদ্ধ দৃষ্টি উপেক্ষা করে ঠোঁট টেনে হাসলো। দৃষ্টি তাড়াহুড়ো করে বলে উঠল, আমরা কলেজের কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, কলেজের কথাই তো। পেখম মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, হারামিটা তাকে পচায়নি, তাও ভাইয়ের সামনে বাঁচিয়ে দিয়েছে। নূরজাহান বললেন, তোদের কাণ্ডের শেষ নেই, কি যে করিস। পেখমের বিকালে যাওয়ার কথা থাকলেও বাবা তাকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। ড্রাইভার আঙ্কেল পেখমকে জানালো, স্যার অনেক রেগে আছে মামুনি। পেখম বাবাকে কথা দিয়েছিল এবারে আসার আগে জানিয়ে অনুমতি নিয়ে আসবে, কিন্তু সে না জানিয়ে চলে এসেছে। নূরজাহান পেখমকে থাকতে বললে পেখম বলল, না দাদি, আমি এখন চলে যাই, পরে আবার আসবো।
নূরজাহান চাইলেও পেখমকে রাখতে পারবেন না। 3 ভাই থেকে পেখমের বাবাই অন্যরকম, একমাত্র মেয়ে, সেজন্যই হয়তো একটু বেশি কড়াকড়ি। পেখম সকলের থেকে বিদায় নিয়ে নিল। আসি দাদি। আবার আসবি তো? তার চোখ তাওয়াব ভাইকে খুঁজছে, কিন্তু সবাই এখানে থাকলেও তাওয়াব ভাই নেই। গাড়িতে উঠেও পেখম জানালা দিয়ে তাকিয়ে রইল। গাড়ি চলতে শুরু করলো, সবাই পেছনে পড়ে রইল। পেখমের একটু মন খারাপ হলো। পল্লব মির্জা আজ বাড়িতে ছিলেন। সকালে মেয়েকে কলেজে দিয়ে এসেছে। দুপুরে মেয়ে ফিরছে না দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন। ড্রাইভার এসে জানালো পেখম ওই বাড়িতে যাবে, তাই তাকে পাঠিয়ে দিয়েছে। পেখম ও বাড়িতে যাবে শুনে পল্লব মির্জার মেজাজ বিগড়ে গেল। তিনি স্ত্রীর সাথে বাজে ব্যবহার করতে লাগলেন। জেসমিন বারবার বলছে, তোমার মেয়ে ও বাড়িতে যাবে, আমাকে বলে যায়নি, আমি জানতাম না। পল্লব মির্জা তুই তুকারিতে নেমে পড়েছেন। বৃষ্টি একটা গালি দিয়ে বললেন, মেয়ের খবর তুই কেন জানবি? তুই তো সেই জাতের মা না। আমি না হয় মেয়ের খবর রাখি না, তুমি তো সব খবর রাখো, তাহলে তুমি কেন জানলে না মেয়ে ও বাড়িতে যাবে? তুই আমার মুখে মুখে তর্ক করিস, অনেক সাহস বেড়ে গেছে তোর। পল্লব মির্জা হাত তুলে তেড়ে স্ত্রীকে মারতে এলেন। জেসমিন ভয় পেয়ে পিছিয়ে গেল। তোর পিঠার চামড়া তুলে ফেললেই সব ঠিক হয়ে যাবে। স্বামীর এরূপ আচরণ আজ নতুন না। পান থেকে চুন খসলেই তাকে মারতে আসে, মুখের ভাষা খারাপ করে। জেসমিনের চোখ উপচে পানি এলো। তা দেখে পল্লব মির্জা আরও রেগে গেলেন। কথার আগে চোখে পানি চলে আসে। অভিনেত্রী হয়েছে, এত ভালো অভিনয় পারিস, তাহলে নাটক সিনেমায় নামছিস না কেন? জেসমিন নীরবে চোখের পানি ফেলছে। প্রতিবাদ করার সাহস তার নেই। এখন কিছু বললেই মার খেতে হবে। পল্লব মির্জা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। পেখম নিঃশব্দে পা টিপে টিপে হেঁটে ভেতরে ঢুকেছে। ছোট কাকিকে সামনে পেয়ে জিজ্ঞেস করলো, ছোট কাকি পাপা কি বাড়িতে? পেখম নিচু গলায় জানতে চাইল। পাপা কি অনেক রাগ করে আছে? ছোট কাকি ছোট্ট একটা নিঃশ্বাস চাপলেন, বললেন, তুমি তো জানো তোমার বাবা তোমার এই বাড়িতে যাওয়া পছন্দ করে না, তারপরেও কেন যাও? বৃষ্টি জোর করে নিয়ে গিয়েছিল। এখন বলো, পাপা কি মাকে কিছু বলেছে? ভাই ভাবির রুম থেকে ঝগড়া শব্দ শুনলে পেখমকে কিছু জানালো না। ভাই মেয়ের সামনে যতটা ভালো, ভাবির সামনে ততটাই নিকৃষ্ট। মেয়েকে এত ভালোবাসে, অথচ বউকে একটু সম্মান করতে পারে না। বাবার সম্পর্কে এসব কথা জানলেও হয়তো পেখম বিশ্বাস করবে না। এরপর থেকে ও বাড়িতে গেলে ভাইকে বলে যেও। পাপাকে না বলে আর যাব না। পেখম বাবা মার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গলা বাড়িয়ে উকি দিয়ে ভেতরটা দেখে নিল। মা অন্যদিকে ফিরে বসে আছে, বাবা ঘরে নেই। এই মুহূর্তে কি ভেতরে যাওয়া শুভ হবে? বাবা থাকলেও একটা ভরসা ছিল। মার ফোফানোর শব্দ শুনে পেখম অবাক হয়ে তাকালো। মা কি কাঁদছে? পেখম নিঃশব্দ পায়ে ভেতরে এলো। সত্যিই মা কাঁদছে। মাকে কাঁদতে দেখার মতো আশ্চর্য ঘটনা পেখম আজই প্রথম দেখেছে। কেন কাঁদছে মা? মা। মেয়ের ডাক শুনে জেসমিন তড়িৎ দুহাতে চোখের পানি মুছে নিল। মেয়ের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, কখন এসেছিস? চোখের পানি মুছে ফেললো, গলায় এখনো কান্নার রেশ লেগে আছে। পেখম বোকার মতো তার মায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছিলে কেন মা? জেসমিন উঠে মেয়ের কাছে এসে শব্দ করে হেসে বলল, দূর পাগল, আমি কাঁদবো কেন? পেখমের মুখটা ছোট হয়ে গেছে। বাবা কি তার জন্য মাকে বকেছে? বুঝে আসা গলায় পেখম জিজ্ঞেস করলো, পাপা কি তোমায় বকেছে মা? বিধ্বস্ত মনটাকে শক্ত করে মুখে হাসি রেখে জেসমিন বলল, তোর পাপা কি ওই রকম মানুষ? সে কোনোদিন আমাকে বকে? পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথাটি বলল জেসমিন। বাবার উপর থেকে মেয়ের বিশ্বাস তুলে দিতে চায় না। পেখমের কাছে তার বাবা কোনো সুপার হিরো থেকে কম না। বাবাকে নিয়ে তার অনেক গর্ব। জেসমিন কিভাবে মেয়ের গর্ব ভেঙে দিবে? বাবা মাকে বকেনি শুনে পেখমের মুখে হাসি ফুটলো। আহ্লাদি গলায় সে বলল, আমি তো জানি পাপা তোমায় কতটা ভালোবাসে। পাপা কোনোদিনও তোমায় কিছু বলে না। ভেবেছিলাম আজ আমার জন্য তোমাকে পাপার বকা খেতে হয়েছে, তাই অনেক মন খারাপ লাগছিল আমার। তোমার চোখ লাল হয়ে আছে কেন? আমার মনে হয় চোখ উঠেছে। তুই আমার চোখের দিকে এত বেশি তাকাস না, তাহলে তোরও চোখ উঠবে। চোখ ওঠার যন্ত্রণা কতটুকু পেখম খুব ভালো করেই জানে। 2 বার তার চোখ উঠেছে। চোখ লাল হয়ে যেমন পানি পড়ে তেমন ব্যথ। বিকেলটা পেখম আজান ভাইয়ের ঘরে কাটালো। আজান ভাইয়ের গিটার নিয়ে কতক্ষণ আন্তাজেই টুংটাং শব্দ করলো। আজানের বই পড়ায় ডিস্টার্ব হলে সে বলল, এটা রাখ পেখম। পেখম গিটার বাজাতে বাজাতেই বলল, কেন? তোমার জিনিস আমি কেন ধরতে পারবো না? পারবি, কিন্তু তুই আমার কান খারাপ করছিস। শেখার চেষ্টা করছি, তুমি তো গিটার বাজাতে পারো। তুই নিজে নিজেই শিখতে পারবি না, তাই বলছি রেখে দে। তাহলে তুমি আমায় একটু শেখাও না।
আজান বই থেকে মুখ তুলে পেখমের দিকে চাইলো, বই বন্ধ করে রেখে জিজ্ঞেস করলো। কেন যন্ত্রণা করছিস? পেখম তখনও গিটারে টুংটাং করছে, ঠোঁট ফুলিয়ে সে বলল। ওই বাড়িতে কত মানুষ, আমাদের বাড়িতে কেউ নেই। আজান কপালে ভাঁজ ফেলে বলল। কেউ নেই মানে কি? আলাইয়া আছে, আলিশবা আছে, আমরা সবাই আছি। এই কথা শুনে পেখম গিটার কোলের উপর রাখলো, ঠোঁট ফুলিয়ে বলল। আলাইয়া আলিশবা কি আমার বয়সী? তোর বয়সী পোলাপান এখন কই থেকে ধরে আনবো? ওই বাড়িতে আছে। আজান বুঝতে পারছে পেখমের আজ ও বাড়িতে থাকার ইচ্ছা ছিল, কাকা গাড়ি পাঠিয়েছে বলে ইচ্ছার বিরুদ্ধে চলে আসতে হয়েছে। এসেছে ঠিকই, এখন বাড়িতে মন লাগছে না। তোমার ঘরে এলেও তুমি বিরক্ত হও, আমি তাহলে কোথায় যাব? আমার সময় কাটবেটা কি করে? আজান ছোট বোনটার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। কলেজে পড়ে অথচ এখনো বাচ্চা স্বভাব যায়নি। আগে তো তুই ওই বাড়িতে যেতে চাইতি না, এখন তোর ওই বাড়ির জন্য এত মন পড়ছে কেন? আজান ভাইয়ের প্রশ্ন শুনে পেখমের চেহারা শক্ত হয়ে গেল। ভাইয়া কোথায় তাকে একটু সান্ত্বনা দিবে তা না করে উল্টো প্রশ্ন করছে। ওখানে নতুন ওই মেয়েটাকে নিয়ে কি সবাই আহ্লাদ করছে, এটা ভেবেই তার মন খারাপ। পেখম বিছানার উপর গিটার নামিয়ে রেখে ঝট করে উঠে দাঁড়িয়ে পড়ল। আজান অবাক গলায় জিজ্ঞেস করলো। কি হয়েছে? চলে যাচ্ছি, আর আসবো না আমি তোমার ঘরে, আর বিরক্তও করবো না, তুমি মনে খুশিতে বই পড়ো। রাতে তাওয়াব খালাম্মার খোঁজ দিতে এলো, প্রিয়া তাকে জিজ্ঞেস করলো। ভাইয়া আমি কি একটু ছাদে যেতে পারি? তাও ফোনের সময় দেখে বলল।